সবাইকে আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। আজ আমরা কথা বলবো এই সময়ের এবং এই ঋতুর জন্য খুবই উপযোগী একটি আলোচিত বিষয় নিয়ে, এবং আমাদের আজকের আলোচনার বিষয় হলো সোয়ারিয়াসিস এবং শীতে ত্বকের যত্ন। দুটি গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ সামিউল হক, ডার্মাটোলজিস্ট ও ডার্মাটোসার্জন, প্রেসিডেন্ট সোয়ারিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে আছেন ডাক্তার তৌহিদা নূর, সায়েন্টিফিক সেক্রেটারি সোয়ারিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটু শুরুতে শীত এলেই তো আসলে ত্বক নিয়ে একটা আমাদের শুরু হয়ে যায়। শুরুতে আপনার কাছে জানতে চাই, এবং সেখানে সোয়ারিয়াসিস খুব আমরা বেশি প্রকোপটা দেখতে পাই। এই দুটো মিলে একটু জানতে চাইবো যে সোয়ারিয়াসিসের সাথে শীতের সম্পর্কটা কেমন, কি এবং কেন হয়, যদি ছোট করে বলেন। অ্যাকচুয়ালি শীত মানেই ঠান্ডা, কোল্ড, আর্দ্রতা কমে আসে এবং সূর্যের আলো কম থাকে। সব কিছু মিলিয়ে দেখা যায় যে ত্বকটা ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। যখনই শুষ্ক হয়ে যায় তখনই ত্বকের বিভিন্ন রকমের উপসর্গগুলো দেখা দেয়। কারণ শরীরের যে ময়েশ্চারাইজার সেটা কিন্তু একটা প্রতিরোধ হিসাবে কাজ করে। যখনই ময়েশ্চারাইজারটা কমে যায় তখন নানাবিধ সমস্যাগুলো ত্বকে ভিতরে দেখা যায়, স্কিনে দেখা যায়। যেমন একজিমাটা বেড়ে যায়, সোরিয়াসিসটা বেড়ে যায়, বা অন্য যে রোগগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বেড়ে যায়। এই জন্যেই আমরা শীতের সময় ত্বকের একটু স্পেশাল যত্ন নেওয়ার কথা চিন্তা করি। যেমন একটু পেশেন্টকে বলি যে আপনারা নর্মালি যে ময়েশ্চারাইজারটা ইউজ করছেন তার চেয়ে একটু ঘন ময়েশ্চারাইজার ইউজ করুন। আপনারা যে ঘন ঘন হাত পা ধুয়ে নিচ্ছেন, ধোবেন ঠিকই, কিন্তু ধোয়ার পরে একটু ময়েশ্চারাইজার দিবেন। তারপরে একটু এনভায়রনমেন্টটা যাতে বেশি ঠান্ডার ভিতরে গেলে একটু প্রোটেকশন দিবেন, এবং খুব বেশি গরম কাপড় যেটা উলেন কাপড় সেগুলো পরতে আবার আমরা খুব একটা বলি যে পরতে পারবে, কিন্তু তার নিচে একটা কটনের আবরণ দিয়ে রাখবে, যাতে উল বা গরম কাপড়গুলো তো শরীরে ইরিটেট করে। এতে চুলকানিটা বা স্কিনে, যখনই স্কিনটা ড্রাই হয়ে যায় তখনই কিন্তু চুলকানি শুরু হয়ে যায়, ইচিং শুরু হয়ে যায়। কারণ স্কিনের প্রোটেকশনটা থাকে না, তখন শরীরে গরম, ঘাম, ধুলো বালি যেটাই লাগে তখন সেটা ইরিটেট করে। ইরিটেট করলেই শরীরে চুলকানিটা ফার্স্টে আমরা অনুভব করি। তো এই জন্যে আমরা শীতের সময় বলি যে একটু স্পেশাল যত্ন নেওয়ার জন্যে। আর এই জন্যই দেখা যায় যে রোগগুলি, যেমন আমাদের সোরিয়াসিস বলেন, একজিমা বলেন, বা ত্বকের যেসব অন্যান্য রোগগুলা তখন শীতের সময় একটু বেড়ে যায়। সেক্ষেত্রে আমি ডাক্তার তৌহিদা নূরের কাছে একটু জানতে চাচ্ছি, সোরিয়াসিসটার লক্ষণ বা এই যে শীত এলে চুলকানি হলেই কি আসলে আমরা সচেতন হব কিনা, বা বিষয়টা আসলে শীত এলেই কি হয় নাকি অন্য সময় হতে পারে, এই বিষয়টা একটু জানতে চাই। সোরিয়াসিস যে কোনো সময়ই হতে পারে, এটা এমন না যে শীতের রোগ, এটা যে কোনো সময়ই হতে পারে। তো সোরিয়াসিস হলে যেটা লক্ষণ সেটা হলো চামড়া বাড়ি বাড়ি ওঠা। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে যেই জায়গাগুলোতে আমাদের ঘষা খায় বেশি বা ফ্রিকশন হয় বেশি, যেমন কনুইতে, হাঁটুতে, এই জায়গাগুলোতে বেশি চামড়া উঠে বা এরকম সাদা চামড়া উঠে বেশি। হ্যাঁ, অনেক অনেক সময় আমরা বলি যে রসুনের কোয়ার মতো, রসুনের খোসার মতো চামড়া উঠছে। এইটা ছাড়াও আরেকটা জিনিস আছে যেটা আমরা বলি স্ক্যাল্প সোরায়াসিস, যেটা হলো অনেকটা খুশকির মতো। তো শীতকাল আসলে যেমন খুশকি বেড়ে যায় সেরকম মাথার এই সোরায়াসিসও বেড়ে যেতে পারে। তো সোরায়াসিসের ক্ষেত্রে হয় কি, খুশকিটাই অনেক মোটাভাবেই হয়, দেখা যায় যে অনেক মোটা মোটা চামড়া উঠছে, বা চামড়া ওঠার পর সেখান থেকে রক্ত বের হচ্ছে। ছোট ছোট থাকে, কিন্তু ওটা একদম রসুনের কোয়ার কোয়ার মতো। আবার দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে খুশকিটা পুরা মাথায় হয়। সোরায়াসিসও পুরা মাথায় হতে পারে, আবার কারো কারোর ক্ষেত্রে কিছু জায়গায় লোকালাইজ থাকতে পারে, হয়তো কানের পিছনে বা মাথার কোনো একটা নির্দিষ্ট জায়গায় ওইখান দিয়ে বেশি চামড়া উঠছে, এরকম আর কি। আচ্ছা, সেটা হচ্ছে লক্ষণ। ডাক্তার সামিউল হক, আবার একটু আপনার কাছে আসবো, যে আমরা শীতের রোগ নিয়ে এবং সোরিয়াসিস নিয়ে কথা বলছিলাম। ত্বকের যত্নে আমরা যেটা বলতে চাই যে আসলে এই যে এত কথা হচ্ছে, এত সচেতনতা হচ্ছে,
কিন্তু তারপরেও ত্বকের যত্নে নানা ধরনের কুসংস্কার বা নানা ধরনের ভ্রান্ত ধারণা আমাদের এখনো আছে, যার একটা হলো ত্বকের কিছু হলে আমরা ফার্মেসি থেকে বা খুবই দামি কোনো প্রসাধনী বা পার্লারে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর প্রশ্ন করলেন। আমরা কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকটা ফার্মেসি ডিপেন্ডেন্ট, কারণও আছে, কারণ আমাদের তো ধরো আর্থিক সমস্যা আছে, সবসময় সবাই ডাক্তারের কাছে যেতে পারে না, খরচেরও প্রশ্ন আছে। তো সেই জন্যেই কিছু অল্প কিছু হলেই চট করে ফার্মেসিতে যেয়ে বলে যে আমাকে একটা চুলকানি হচ্ছে, আমাকে একটু ওষুধ দিয়ে দেন। তখন ফার্মেসির থেকে তাকে একটা ক্রিম দিয়ে দিল, একটু ওষুধ খাওয়ার ওষুধ দিয়ে দিল, হয়তো বা সে কিছুটা ভালো হয়ে গেল, তারপরে আর তার ওটার সম্বন্ধে বেশি আগ্রহ দেখালো না, না ঠিকই হয়ে গেছে, আর তো দরকার নেই। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হলো কি, আমাদের চিন্তা করতে হবে যে এই যে চুলকানিটা হলো, কেন হলো, তার উপসর্গগুলো কি কি, এইটা চুলকানিটা কি, এটা কি এক্সিমা নাকি সোরিয়াসিস নাকি অন্য অন্য অনেক ধরনেরই তো রোগ হতে পারে। এবং এই দীর্ঘমেয়াদী রোগগুলা আস্তে আস্তে পুষতে থাকে, অল্প থেকেই আস্তে আস্তে বাড়তে থাকে। তারপরে আরও কিছু জিনিস আছে, ধরেন একটা পেশেন্টের ফাঙ্গাল ইনফেকশন হলো, তো ফার্মেসিতে যে বললো যে আমার চুলকানি হলো, সে তাকে হয়তো একটা স্টেরয়েড দিয়ে দিল, দেখা গেল যে তার ফাঙ্গাসটা ইমিডিয়েটলি একটু কমে গেল চুলকানিটা, কিন্তু ফাঙ্গাসটা বেড়ে গেল, কিংবা অন্য কোনো আরও অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্যে আমরা এই জিনিসটা আমাদের সচেতনতা করতে হবে যে রোগটাকে সঠিকভাবে নির্ণয় করা, আমাদের ডায়াগনোসিস করা, একটা এমবিবিএস ডাক্তারের কাছে বা যারা চিকিৎসা নিয়ে থাকেন তাদের কাছে যে অন্তত রোগটা সম্বন্ধে জেনে নিক। চট করে ফার্মেসিতে যে একটা ওষুধ কিনে এনে ইউজ করাটা, এটা কিন্তু কাম্য না। এবং আমার মনে হয় চর্মরোগের ক্ষেত্রে এটা খুব বেশি হয় যে ফার্মেসিতে যাওয়া কিংবা অন্যের পরামর্শ শোনা। নিশ্চয়ই আপনি কি বলবেন? হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে হ্যাঁ আমার সোরায়াসিস আছে, আমি স্টেরয়েড লাগাচ্ছি, তো আমার শরীরে অন্য রোগ হতেও পারে, অথবা বাসার সবার যে একই রোগ হবে বা সব রোগের চিকিৎসা এক না। অনেকে বলে যে হ্যাঁ আমি এই ওষুধ খেয়ে বা এই ওষুধ লাগিয়ে উপকার পেয়েছি, এটা তুমিও ব্যবহার করতে পারো, বা আমার এখানে এরকম হয়েছে, এটা তো হতেই পারে, লাগিয়ে দিই, এরকম উচিত না। আর আরেকটা জিনিস আছে যে দেখা যায় যে অনেক সময় সোরিয়াসিস রোগী বা অন্যরাও যে অ্যালার্জি কমছে না, ইনজেকশন নেই, এটা খুবই ট্রেন্ড যে হ্যাঁ অনেকেই আসে যে আমরা 2-3 বার ইনজেকশন নিয়ে ফেলছি, এবং ইনজেকশন যেটা নাই সেটা আসলে স্টেরয়েড। কিন্তু ইনজেকশন কি মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনজেকশন নিয়ে হ্যাঁ, নিচ্ছে? চিকিৎসকের পরামর্শ ছাড়াই ইনজেকশন নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেটা ব্লেসিংস যে হ্যাঁ অ্যালার্জি সত্যিই ছিল, কমে গিয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা ডিজাস্টার। যেমন সোরায়াসিস রোগে ইনজেকশন স্টেরয়েড হচ্ছে নিষেধ নিষেধ নিষেধ। তো কেউ যদি নেয় এবং সেটা যদি সে কন্টিনিউ করে হঠাৎ করে বন্ধ করে, তার হয়তো এক জায়গায় ছিল সেটা বেড়ে পুরা শরীরে হয়ে যেতে পারে। আবার কারোর যদি যে দাঁত, এগুলোতে কিন্তু কোনো ইনজেকশন নাই, হ্যাঁ, যদি কেউ নিয়ে ফেলে তাহলে সেইটার ফলশ্রুতিতে দেখা যাবে যে হয়তো একটা ছিল, পুরা শরীরে বাড়াই নিয়ে আসছে। ওহো, এটা তো আসলে মানে এগুলো তো আসলে মানে মেল ট্রিটমেন্টটা বেশি। ম্যাল ট্রিটমেন্টটা আমাদের দেশে ম্যাল ট্রিটমেন্টটা একটু বেশি হয়ে থাকে। আচ্ছা, কারণ হলো ওই যে বললাম যে একদম আপনি গ্রাম অঞ্চলে চলে যান, সেখানে যে চিকিৎসকরা আছেন যারা চিকিৎসা দিয়ে থাকেন, তারা দুটো জিনিস ফলো করে। একটা করে যে রোগীকে ইমিডিয়েটলি তারা এমন একটু স্টান্ট চিকিৎসা দিয়ে দেয়। স্টান্ট চিকিৎসা দেওয়া মানে হলো তাকে স্টেরয়েড দেওয়া। একটা স্টেরয়েড দিলে বলা হয় যে স্টেরয়েড দিলে সব রোগী ভালো হয়ে যায়। এই জন্য স্টেরয়েডের মানে ইউজটা ওই সমস্ত জায়গায় বেশি অ্যাভেলেবেল আছে এবং ইউজও বেশি করে। সেখানে প্রপার ডায়াগনোসিসটা হচ্ছে না, সেখানে চিকিৎসকের অভাব আছে এবং বিভিন্ন রকমের তারা বিভিন্ন ওষুধ বিভিন্ন জায়গা থেকে দামি দামি ওষুধ এটা ওটা তারা ইউজ করছে। মানে কোনো এই প্রসঙ্গে আমার একটা কথা হচ্ছে যে এই যে এই ধরনের ট্রিটমেন্টের পরে একদম লাস্ট স্টেজে গিয়ে হয়তো রোগী আপনাদের কাছে আসে, মানে তখন হয়তো আর আপনাদেরও কিছু করার আমাদের কিছু করার তখন থাকে না।
তা এখন আমাদের সচেতনতা করতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস। আমরা কিন্তু সোরিয়াসিস অ্যাওয়ারনেস আমাদের একটা ক্লাব যেটা, সেটা কিন্তু 2017 সাল থেকে আমরা শুরু করেছি। আজ প্রায় কত 8 বছর হয়ে গেল আমাদের। এখনও আমরা সচেতনতা করছি, বিভিন্ন জায়গায় জায়গায় যে আমরা প্রোগ্রাম করছি, লোকজনদের সচেতন করছি যে সোরিয়াসিস কী জিনিস, সোরিয়াসিস থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, কিভাবে যত্ন নেব। আমরা কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারে যে সমস্ত চিকিৎসক আছেন, খালি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, কনসালটেন্ট তা না, তাছাড়াও রুট লেভেলে যারা আছে, হেলথ প্র্যাকটিশনার যারা আছে, তাদেরকেও আমরা ট্রেনিং দিচ্ছি। সোরিয়াসিসটা কি, কিভাবে চিকিৎসা করা হবে, কি যত্ন নেওয়া হবে কি, এবং সাথে সাথে আমরা আমরা চেষ্টা করছি যে কমিউনিটি লেভেল পর্যন্ত আমরা পৌঁছে যাব। আমরা চিন্তা করছি যে এখন আমরা মোবাইল সার্ভিস শুরু করব আমাদের ক্লাবের থেকে, যাতে গ্রামে যে সমস্ত চিকিৎসকরা আছেন তারা আমাদের সাথে আমাদের ক্লাবের ডাইরেক্ট টেলিফোন করে মোবাইল ভিডিও করে আমাদেরকে দেখিয়ে অন্তত সঠিক ডায়াগনোসিসটা করে নিয়ে চিকিৎসাটা দিলে রোগীটার উপকার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের শহরের এই অবস্থা, প্রান্তিক জনগোষ্ঠীর পরিস্থিতি তো আসলে আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। একটু জানতে চাই যে সোরিয়াসিস প্রসঙ্গে যেহেতু আমরা আছি, মানে কিছু কথা আছে যে এটা রিউমার আছে যে এটা ছোঁয়াচে রোগ, বা এই বিষয়টা নিয়ে একটু সচেতনতা বাড়ানো। একদম সোরিয়াসিসকে আমরা বলি যে এটা কোনো ছোঁয়াচে রোগ না, এটা একটা প্রদাহজনিত দীর্ঘমেয়াদী একটা রোগ। প্রদাহ মানে ইনফ্লামেশন, শরীরের ভিতরে কিছু কোষ আছে যেগুলোকে আমরা টি লিম্ফোসাইট বলি। এই টি লিম্ফোসাইটটা সাধারণত আমাদের প্রতিরোধ ক্ষমতার উপরে কাজ করে। এই টি লিম্ফোসাইটটা যখন কোনো প্রবলেম হয় তখনই দেখা যায় যে সোরিয়াসিসটা দেখা দেয়। এবং তাছাড়াও এটা একটা জেনেটিক কিছু সমস্যা আছে, জেনেটিক সমস্যার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এটা একদম কোনো ছোঁয়াচে রোগ না, বা কোনো কমিউনিকেবল ডিজিজ না, এবং এটা আমরা বলতে পারি যে এটা কোনো ছোঁয়াচে রোগ না, এবং এটা একটা প্রদাহজনিত রোগ। এবং যেমন এক্সিমাকে কিন্তু কেউ এখন ছোঁয়াচে রোগ বলে না, এটাকে অ্যালার্জি বলে সবাই। তো আমরাও এই জিনিসটাই প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে সোরিয়াসিস এটা কোনো ছোঁয়াচে রোগ না, এই রোগটাকে নিরাময়ও করা যাবে না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবো আমরা। আচ্ছা, তার মানে পুরোপুরি এটা নিরাময়যোগ্য না, এটা আসলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম যে শিশুদের সোরিয়াসিস হয় না, বা শিশুদেরই হয়, বা এরকমও কিছু মিথ রয়েছে, সেই জায়গাগুলো একটু জানতে চাই। সোরিয়াসিস যে কারোরই হতে পারে, যে ছোট বাচ্চাদেরও হতে পারে, বা যে কোনো বয়সেই হতে পারে। তবে এমন নয় যে বাবা মার আছে তাই বলে সন্তানের হবেই হবে, এরকম না। বাবা মার থাকলে সন্তানের হতে পারে, কিন্তু তার মানে এই না যে হ্যাঁ বাবার আছে বা মার আছে সন্তানের হবেই, একেবারে মাস্ট এরকম না। হতেও পারে, নাও হতে পারে, এটা জেনেটিক ডিজিজ যেটা বলা হয়। আর হলো যে কোনো বয়সে যে কোনো সময়ই আসতে পারে, কিন্তু যেটা বললো যে নিরাময়যোগ্য না। যদি সে রেগুলার একটু শরীরের যত্ন নেয় বা স্কিনের যত্ন নেয় আর কি, তাহলে আশা করা যায় যে সেটা কন্ট্রোলে রাখতে পারবে অনেকদিন। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু তার ফোনটা নিব। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনি নাম এবং আপনার পরিচয় বলে প্রশ্নটি বলবেন। জি, আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন, বগুড়া সদর থেকে বলছি। আচ্ছা, সেলিম হোসেন জি, প্রশ্নটি বলবেন। আমার সমস্যা আপনার এই হাতের আঙ্গুলের, বাম হাতের আঙ্গুলের গিরায় চামড়া শুকে যাচ্ছে। আজকে আমি এক্সোভিট ওয়েটমেন্ট ব্যবহার করেছি, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। শীতকালে একদম ভালো হয়ে যাচ্ছে, গরমকালে একটু বেশি হচ্ছে, পায়ের টাকনুর গিরাতে আর আপনার হাতের গিরাতে। আচ্ছা, আমি ডাক্তারকে পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। যে জিনিসটা আমরা বলি যে আপনার হাতে আর পায়ে, তখন আমরা ধরে নিলাম এটা পানটা, তার মানে হাত আর পায়ে নিয়ে আপনার অনেকগুলো কারণ হতে পারে, যেমন এক্সিমা হতে পারে, অ্যালার্জি হতে পারে,
এক্সিমা মানে কোনুইতে আর গোড়ালিতে দুই জায়গায় হতে পারে, হ্যাঁ, যেহেতু হাতেও আছে হাতের আঙুলের পায়েও ফাঁকেও আছে, আছে, দুটো জায়গায় আছে তার, সে তো আমরা আগে চিন্তা করব যে কি হতে পারে। সোরিয়াসিস হতে পারে, এক্সিমা হতে পারে, তার কোনো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। আবার সে কিন্তু বলেছে অয়েন্টমেন্ট ব্যবহার করেছে সে। অয়েন্টমেন্ট, হ্যাঁ, এখন অয়েন্টমেন্ট ব্যবহার করলে কমে আসে কিন্তু আবার ফেরত চলে আসে। তার মানে এটা সঠিক একটু ডায়াগনোসিস যদি করে আমরা যদি মনে করি যেটা সোরিয়াসিস, তাহলে আমাদেরকে স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যেই যেতে হবে এবং কতটুক পরিমাণ আছে, কতটুক বেশি আছে আমরা একটা হিসাবের মধ্যে নিয়ে আসি। যদি দেখি যে তার সমস্যাটা অনেক বেশি হচ্ছে, তখন আমরা মলম থেকেও আমরা তখন তাকে কিছু খাওয়ার ওষুধের দিকে চলে যাই। শুধু তখন মলমে বা অয়েন্টমেন্টে কাজ হয় না, সেক্ষেত্রে তখন আমরা কিছু খাওয়ার ওষুধের দিকে নিয়ে যাই। তখন দেখা যায় যে এটা নিয়ন্ত্রণ তার ভালো থাকে। আর একদম যে ভালো হবে না তা না, তার কতগুলো কারণ আছে। একটা হলো হাত আর পাটা সবসময় বিভিন্ন সংস্পর্শে আসছে, যেমন কিছু ধরছেন, এমন হয়তো দেখা যাচ্ছে যে সে সাবানটা, কাপড় ধোয়ার সাবানটা বেশি ইউজ করছে, দেখা যাচ্ছে যে সে মাটির কাজ করছে, হয়তোবা দেখা যাচ্ছে সে এমন কোনো খাড়ালা জিনিস সবসময় ইউজ করছে, অথবা সে খালি পায়ে হাঁটছে, হয়তোবা তার হাতে পায়ে বিভিন্ন সার লাগছে, বিভিন্ন রকমের জিনিস লাগছে। এই সমস্ত জিনিসগুলো যখন তার স্কিনের কন্ট্যাক্টে আসে তখন দেখা যায় যে একটা রিয়াকশন হয়। এই রিয়াকশন হওয়াতে তার এক্সিমাটাও বেড়ে যেতে যদি থাকে বেড়ে যাবে, তার যদি সোরিয়াসিস থাকে সেটাও বেড়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে আরও বিশদভাবে তার সাথে আলোচনা করতে হবে এবং তাকেও তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লোকাল কোনো ডার্মাটোলজিস্ট যদি থাকে তার সাথে একটু যোগাযোগ করে সঠিকভাবে ডায়াগনোসিসটা করে নিয়ে তারপরে এগোনোটা ভালো। নিশ্চয়ই। এবং দর্শক নিশ্চয়ই পরামর্শটি শুনেছেন যে বগুড়া সদরে যদি কোনো ডার্মাটোলজিস্ট থাকেন তবে তার পরামর্শ নিলে আপনি আপনার ফলাফল পাবেন। এবং তার সাথে আমাদের আরও একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে নিই তার প্রশ্নটি। দর্শক নাম পরিচয় বলে প্রশ্নটি বলবেন। আসসালামু আলাইকুম, আমি নির্ভর থেকে বলছি। জি, আপনার প্রশ্ন। আমার ওই এক ভাইটা ওই সোরিয়াসিস রোগে হয়েছে, বয়স 15 বছর, ক্লাস 10-এ। ওকে আমি দিনাজপুরে দেখেছিলাম। তো যে কমে আবার আবার বাড়তেছে, কমে আবার বাড়তেছে, এটা কি মানে স্থায়ী কোনো সমাধান আছে? মানে ওষুধ না খাইলে বেড়ে যায়। আচ্ছা, ওষুধ না খেলে আবার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সোরিয়াসিস আছে, 15 বছর বয়স তার ভাতিজার, তো সেটাই বলছিলেন আর কি, স্থায়ী কোনো সমাধান আছে কিনা? স্থায়ী সমাধান, স্থায়ী বলতে তো যেহেতু রোগটা নিরাময়যোগ্য না, এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। স্থায়ী বলতে আমরা বলি যে কিছু ওষুধ দিলে রোগটা কন্ট্রোলটা ভালো থাকে, অনেক দিন থাকে, বেশি দিন থাকে এবং পেশেন্টের ভোগান্তিটা কমে আসে। এটাকেই আমরা স্থায়ী বা পার্মানেন্ট বলে কোনো জিনিস নাই, কিন্তু নিয়ন্ত্রণ করার জন্যে তাকে ওষুধ দিলে দেখা যায় যে রোগটা নিরাময় থাকে, অনেক দিন চট করেই বেড়ে যায় না, ভালো থাকে। এমন সোরিয়াসিসও দেখা যাচ্ছে যে 20 বছর 30 বছর ভালো আছে, রোগীর কোনো সমস্যাই নাই, হঠাৎ করে দেখা গেল যে তার সোরিয়াসিসটা বেড়ে গেল। যেহেতু এটা নিরাময়যোগ্য না, এটা ডায়াবেটিসের মতন যে কোনো সময় এটা চলে আসতে পারে। অতএব তাকে যদি সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসার ভিতরে বা নিয়মের মধ্যে সে যদি থাকে, তাহলে সে আর 10 জনের মতনই সে চলতে পারবে। আজকাল আমরা বলি যে সোরিয়াসিসটা কোনো কঠিন রোগ না, এটা একটা সাধারণ অন্যান্য রোগের মতনই, এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন একটু নিয়মের মধ্যে চলে। একটা ডায়াবেটিস রোগী কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে থাকে, সে তার অনেক রোগী তো ডায়াবেটিস আছে কিন্তু চলছে, তাদের কোনো সমস্যা ফিল করছে না। সোরিয়াসিসটাকে ওইভাবে আমরা যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারি তাহলে একদম ভালোই থাকে, কোনো পরিষ্কার সব জায়গায় যেতে পারছে, কিন্তু নিয়মটা তাকে মানতে হবে এবং সঠিকভাবেই তাকে এগোতে হবে। সবচেয়ে বড় কথা রোগটা নিয়ন্ত্রণে রাখতে হবে। সোরিয়াসিস একই সাথে আমরা দেখি যে যখন চর্মরোগের পাশাপাশি অনেক ধরনের কোমরবিলিটিসও দেখা যায়, সেগুলো যদি একটু ধন্যবাদ, বিস্তারিতভাবে বলেন। ইম্পর্টেন্ট জিনিস, কারণ সোরিয়াসিস এখন শুধু একটা ডিজিজ না,
এটাকে একটা সিস্টেমিক ডিসঅর্ডার বলা হয়। আমরা তো এতক্ষণ পর্যন্ত বললাম যে সোরিয়াসিসটা শুধু ত্বকের উপরে, স্কিনের উপরেই। স্কিন ছাড়াও স্কিনের ভেদ করে ভিতরে ঢুকে গেছে এখন, কারণ যেহেতু একটা ইমিউন সিস্টেমটা আমাদের ইনভলভ করেছে, যেটা আমাদের ইমিউন, যেটা প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটা ইনভলভ করেছে, এখন ওই সিস্টেম রিলেটেড যতগুলি ডিজিজ আছে সেগুলোকেও সে বাড়িয়ে দিচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে রোগটার সোরিয়াসিস আছে তার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। হার্ট ডিজিজ, হার্ট ডিজিজ। আচ্ছা, যে রোগটার সোরিয়াসিস আছে তার ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক। তার ডায়াবেটিস আছে, তার সোরিয়াসিস হওয়ার সম্ভাবনাটা, সোরিয়াসিসটাকে বাড়িয়ে দিচ্ছে। তো মানে ডায়াবেটিক ডিজিজটা সোরিয়াসিসকে বাড়িয়ে দিচ্ছে। আবার সোরিয়াসিস যার আছে তার ডায়াবেটিসের প্রবণতাটাও বেড়ে যাচ্ছে। তো একটার সাথে আরেকটা ডিজিজের সাথে লিঙ্কেজ হয়ে যাচ্ছে। যেমন আমাদের মেটাবলিক সিনড্রোম, সোরিয়াসিস রোগীদের দেখা যায় যে তাদের মেটাবলিক সিনড্রোম বেড়ে যাচ্ছে, তারপরে লিভার, কিডনি এফেক্ট করছে। তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সোরিয়াসিস রোগীদের সাইকোলজিক্যাল ইফেক্টটা অনেক বেশি হচ্ছে। এটা কি ক্রনিক ডিজিজ বা দীর্ঘদিন ধরে? দীর্ঘদিন থেকে থাকতে থাকতে তার স্ট্রেসটা বেড়ে যাচ্ছে, তার সাইকোলজিক্যাল, তার তার চলার ক্ষমতাটা কমে আসছে, তার মানসিক দিক দিয়ে সে দুর্বল হয়ে পড়ছে। তো এই যে একটা রোগীর যে দিন দিন পক্ষাঘাত হয়ে হয়ে আস্তে 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 একটা তার মানসিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, সে লোকজনের সমাজে যেতে চাচ্ছে না, কাজ করতে চাচ্ছে না, লোক সমাজে গেলেই তার মনের ভিতরে হীনমানি, তাকে একটা সেলফ এস্টিমটা তার কমে যাচ্ছে। এই থেকে আস্তে আস্তে তার সাইকোলজিক্যাল ইফেক্ট হয়ে যাচ্ছে। এবং সোরিয়াসিস রোগীর আজকাল বলা হয় সোরিয়াসিস অ্যান্ড মেন্টাল হেলথ। তার মানে সোরিয়াসিস রোগীর চিকিৎসার সাথে সাথে আমরা তার মেন্টাল হেলথের চিকিৎসাও করতে হবে, তার সাইকোলজিক্যাল বুস্ট আপ করতে হবে তাকে। এটা আসলে খুবই মানে দীর্ঘ একটা প্রক্রিয়া, মানে হ্যাঁ। এবং আমি একটু ডাক্তার তৌহিদুর আপনার কাছে একটু জানতে চাই যে আর্থ্রাইটিসের কথা হচ্ছিল আপনার সাথে আমার বিরতির সময়, সেই জায়গা থেকে যদি একটু বলেন যে সোরিয়াসিসের সাথে সেটাও সম্পৃক্ত। আর সোরিয়াসিস, এটা আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলি। এটা অনেক সময় দেখা যায় যে আর্থ্রাইটিস আগেও আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন সোরিয়াসিসে ভোগার পর 7-8 বছর পর দেখা যায় যে তার জয়েন্ট পেইন বা গিরায় ব্যথা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে যখন আমরা রোগীরা আসে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কোথাও ব্যথা হচ্ছে কিনা, গিরায় ব্যথা হচ্ছে কিনা, বা সকালে উঠতে নড়াচড়া করতে সমস্যা হচ্ছে কিনা, এগুলো একটু খেয়ালে রাখতে হবে। যদি এরকম কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা অতি সত্বর তাদেরকে রিউমাটোলজিস্ট, যারা বাত বিশেষজ্ঞ, তাদের কাছে পাঠিয়ে দিই। আর যাদের আর সোরিয়াসিসে আমরা কিছু মুখে খাবার ওষুধ দিই যাদের একটু তীব্রতা বেশি তাদের। তো কোনো কোনো ক্ষেত্রে গবেষণায় দেখা গিয়েছে যারা ওষুধ সময় মতো পাচ্ছে তাদের ক্ষেত্রেই ব্যথা, গিরায় ব্যথা বা আর্থ্রাইটিসটা দেরিতে আসছে বা পরে আসছে। তো আরেকটা জিনিস যে স্যার বলছেন যে মেটাবলিক সিনড্রোম, মানে ওজন বেড়ে যাওয়া বা এই যে ডায়াবেটিস, এগুলো। আরেকটা যেটা বলা হয় যে সোরিয়াসিস পেশেন্টদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, বেশি ওজন বাড়ানো যাবে না। হ্যাঁ, নিয়মিত ব্যায়াম করতে হবে, একটা হেলদি লাইফস্টাইলে যেতে হবে। সে যদি নিয়মিত ব্যায়াম করে বা করে তাহলে তাদের এই আর্থ্রাইটিসগুলো হয়তো আরও 5-10 বছর পর আসবে বা সিমটমগুলো আরও পিছিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে সব কিছু মিলিয়ে যাতে অসুখটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর কি। ডাক্তার মোহাম্মদ সামিউল হক এই যে বললো যে একটা মানে নিয়ম মেনে চলা এবং স্বাভাবিক জীবনযাত্রা, ওজনটা কমিয়ে রাখতে হবে, তার মানে আসলে আমরা সোরিয়াসিস নিয়ে যেমন কথা বলছি, তার মানে অন্যান্য চর্মরোগও তো শীতের এই সময়টায় বেড়ে যায়, সেগুলোর ভয়াবহতা বা ঝুঁকিগুলো নিয়ে একটু জানতে চাইব। ধন্যবাদ। অ্যাকচুয়ালি শীতের সময় তো অনেক কিছু, শীতের সময় কিছু কিছু রোগ বেড়ে যায়, যেমন রেসপিরেটরি, শ্বাসনালীর ইনফেকশনগুলো, কাশি। শীতের সময় কিন্তু এই জিনিসটা খুব বেশি হয়। ঠান্ডা, কাশি, ধুলোবালি, এগুলাতে দেখা যায় যে শ্বাসনালীতে ইনফেকশন হয়ে যায়। তারপরে অনেকগুলো চর্মরোগ আছে, যেমন স্ক্যাবিস। শীতের সময় দেখা যায় যে অনেক সময়
স্ক্যাবিসটাও বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে শুষ্কতা ভিতরে অনেক ধরনের রোগও চলে আসতে পারে। তো মেইনলি যেটা আমাদের এই শীতের সময় শ্বাসনালীর ইনফেকশনটা, এটাকে আমাদের একটু গুরুত্ব দিতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হলেই সোরিয়াসিসটা বেড়ে যায়। এইটা আমাদের মাথায় রাখতে হবে। যখনই কোনো সোরিয়াসিস পেশেন্টের তার গলা ব্যথা, কাশি, জ্বর, আমাদের সাথে সাথেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে চিকিৎসা দিতে হবে। তা না হলে দেখা যায় যে সোরিয়াসিসটা বেড়ে যাচ্ছে তার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয়ত হলো ওল্ড এজে অনেক সময় বয়স্ক হয়ে গেলে অনেক সময় আমরা কিছু কিছু রোগ প্রতিরোধ করার জন্যে কিছু ভ্যাকসিন দিয়ে থাকি। ফ্লু ভ্যাকসিন দিয়ে থাকি শীতের সময়। বয়স্ক যারা আছে, যাদের সোরিয়াসিস আছে, তাদেরকে আমরা একটু ফ্লু ভ্যাকসিনও দেওয়ার ব্যবস্থা করতে পারি। তাছাড়া রোগীদের আমরা একটু পরামর্শ দিতে পারি যে আপনি ঠান্ডাতে বেশি যাবেন না, একটু গরম কাপড় পরে থাকবেন, ঘরের ভিতরেই থাকবেন, বাইরে বেশি যাওয়া দরকার নেই। তারপরে রেগুলার একটা ময়শ্চারাইজিং ক্রিম, শরীরের ত্বকটা যাতে সফট থাকে সেটার আপনি ব্যবস্থা করবেন। বুড়ো ওল্ড এজে আমরা বলবো যে হাতে গ্লাভস পরে থাকবেন। এগুলো একটা স্টিমুলেন্ট, রোগটা বাড়ার স্টিমুলেন্ট। তাছাড়াও আমরা রোগীর স্ট্রেসটা যাতে কম থাকে সেটার জন্য আমরা তাকে কিছু কাউন্সেলিং করতে পারবো, কিছু মেডিটেশন দিতে পারবো। সোরিয়াসিস কি ইচিং হয়? সোরিয়াসিস তো ইচিং হবে, ড্রাই হলেই, স্কিন যখনই ড্রাই হয়ে যাবে তখনই ইচিং হবে। স্কিনের ত্বকে যখনই অয়েলটা কমে যাবে, স্কিনের যখনই গরম, ঘাম, ধুলোবালি স্কিনে লাগবে, তখনই দেখা যায় স্কিনটা ইরিটেট করবে এবং তখনই চুলকাবে। আচ্ছা, এটা হবে। সেক্ষেত্রে যদি শিশুদের হয় সেক্ষেত্রে ব্যবস্থাপনাটা কি হবে? শিশুদের হলেও আমরা তাদের ওই পরামর্শই দেব। প্রথমে তো ময়শ্চারাইজার ইউজ করতেই বলবো তাকে রেগুলার। তাকে তার পরিবেশটা দেখো, একটা শিশু, তাকে ধুলোবালির অ্যাভয়েড করার চেষ্টা করাবো, বলবো যে তুমি ফুল প্যান্ট পরে থাকো, ফুল জামা পরে থাকো যাতে ধুলোবালি না লাগে। এটা একটা ইম্পর্টেন্ট। তারপর তাকে বলবো যে একটু ময়শ্চারাইজার, তার বাবা মাকে বললো যে রেগুলার যেন সে ময়শ্চারাইজার ইউজ করে। আর যে সমস্ত জায়গায় ক্ষত আছে সেখানে যখন নিয়মিত ওষুধ ব্যবহার করা হয়, এই জিনিসটা তাদের এনশিওর করতে হবে। ওষুধটা যাতে ঠিক মতো ইউজ করে। খাওয়া দাওয়ার ব্যাপারে এমন কোনো খাওয়া আমরা খেতে বলবো না যে খাওয়াটা খেলে তার চুলকায়, মানে অ্যালার্জি আছে এরকম খাওয়া নিষেধ করে দিব। সেক্ষেত্রে একটু ডাক্তার তৌহিদা নূর, আপনার কাছে একটু জানতে চাই, সোরিয়াসিস এবং দাঁত, আপনি বলছিলেন যে দাঁত থাকলে স্টেরয়েড দেয়াই যাবে না, সেই ব্যাপারটা চেনার উপায়টা কি? আচ্ছা, মানে সে তো ভাবতে পারে যে তার এটাই সোরিয়াসিস কিংবা পুরোটাই দাঁত, এটা আসলে চেনার এখন হলো উপায়টা কি? দাঁত, এটা গরম, ঘাম যেই জায়গাগুলোতে আমাদের শরীরের ঘাম বেশি হয়, যেমন বগলের নিচে বা রানের পাশে বা অন্য যে কোনো জায়গাতেও দাঁত হতে পারে। দাঁত হলে পরে দেখা যায় যে জিনিসটা অনেকটা চাকার মতো গোল হয় এবং মাঝখানের চামড়াটা দেখা যায় যে মোটামুটি স্বাভাবিক থাকে এবং সেখানে হলো চুলকানি হয়। আর শরীরের ভাঁজগুলোতে, পেটের ভাঁজ বা যে কোনো ভাঁজেই দাঁত হতে পারে। মোট কথা যে যেই জায়গাগুলোতে ঘাম বেশি হয় সেই জায়গাগুলোতে দাঁত বেশি হয়। আর সোরিয়াসিস সাধারণত শরীরের যেই জায়গাগুলো বাহিরের দিকে থাকে, হ্যাঁ, ঘর্ষণ বেশি খায় সেখানে বেশি হয় আর কি। আর জিনিসটা হলো যে দাঁত হলে পরে দেখা যাবে যে তার ওইরকম সোরিয়াসিসে যেরকম চামড়া উঠছে ওইরকম চামড়া নাও উঠতে পারে, হ্যাঁ, এই আর কি। সেই জায়গাটা আসলে চামড়াটা স্বাভাবিকই থাকে? না, স্বাভাবিক থাকবে না, গোল হবে, মানে রাউন্ড হবে, রিংয়ের মতো হবে, বাইরের দিকে লাল হবে, বাইরের দিকে চামড়াটা উঠতে থাকবে। আর সোরিয়াসিসের ক্ষেত্রে পুরাটা থেকেই চামড়া উঠবে, সাদা চামড়া উঠতে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে আসলে স্টেরয়েড দেওয়া যাবে না। একটি কথা শুনছিলাম আমরা শুরুর দিকে যে ইনজেকশন নিয়ে নেওয়া, এটা তো আসলে খুবই ভয়াবহ। এটা আসলে আমারও জানা ছিল না যে সেটা কি ফার্মেসি থেকে নিয়ে নিচ্ছে বা ইনজেকশনটা আসলে মানে যে ওই স্টেরয়েড। যে বললাম না যে গ্রামে একটা স্টান্ট চিকিৎসকরা বা যারা থাকে তারা চট করে একটা স্টেরয়েড ইনজেকশন দিয়ে দিল, ডায়াগনোসিসটা না করেই। তখন ফাঙ্গাল ইনফেকশনে যদি স্টেরয়েড ইনজেকশন দেয় ফাঙ্গাসটাও বেড়ে যাবে।
আর সোরিয়াসিস পেশেন্টের তো স্টেরয়েড একদম ওরাল স্টেরয়েড এবং ইনজেক্টেবল স্টেরয়েড নিষেধই, কারণ এটাতে সাডেনলি দেখা যায় যে তার সোরিয়াসিসটা তীব্র আকারে বেড়ে যেতে পারে। এই জন্য আমরা বলি যে স্টেরয়েড একদম নিষেধ। ওরাল স্টেরয়েড, লাগানের স্টেরয়েড ইজ ওকে, কিন্তু খাওয়ার স্টেরয়েড এবং ইনজেকশন স্টেরয়েড সোরিয়াসিস পেশেন্টদের দেওয়াটা একদম নিষেধ। সেক্ষেত্রে আমি একটু ছোট করে জানতে চাই যে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব, তার মানে তো মানে আপনারা মানুষকে সোরিয়াসিস নিয়ে সব ধরনের সচেতনতামূলক কাজ এখান থেকে করা হয়, আর কি কি করা হয় একটু যদি বলেন। আমাদের এখানে আমাদের একটা সেন্টার আছে, ক্লিনিক আছে, সেখানে আমরা তাদেরকে খুব স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে থাকি। সেখানে আমাদের সার্বক্ষণিক চিকিৎসক আছেন যারা সোরিয়াসিস নিয়ে কাজ করছে এবং পেশেন্টরা তাদের ফলো আপ করছে। সেখানে আমরা তাদের চিকিৎসা স্বল্প মূল্যে, যেমন ফটোথেরাপি কিন্তু সোরিয়াসিস পেশেন্টদের জন্য একটা বড় চিকিৎসা, এবং অনেক রোগী আছে ফটোথেরাপি যেটা কোনো শরীরে ওষুধ খেতেও হচ্ছে না, ওষুধের তো সাইড ইফেক্ট আছে। কারণ আমরা সোরিয়াসিসের জন্য যে ওষুধ দিই পেশেন্টকে, এই মেথোট্রেক্সেট বা অন্যান্য, এগুলোর তো পার্শ্ব প্রতিক্রিয়া ডেফিনেটলি আছে। আমরা রেগুলার তাদেরকে ফলো আপ করছি, দেখে দেখে দিচ্ছি। কিন্তু ফটোথেরাপি একটা এমনই চিকিৎসা যেটার কোনো সাইড ইফেক্ট আমরা দেখি না, শুধু লাইট থেরাপি দিয়েই চিকিৎসা হচ্ছে এবং খুব অল্প খরচেই রোগী ভালো চিকিৎসা পাচ্ছে। যেহেতু খরচের ব্যাপারটা বলেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একদম ছোট করে জানতে চাই সোরিয়াসিসের চিকিৎসা কি ব্যয়বহুল? ঠিক ব্যয়বহুল আমরা বলবো না। যদি সঠিক চিকিৎসা আমরা করি, ঠিক মতো করতে পারি, তাহলে অন্যান্য রোগের চিকিৎসা যেমন সোরিয়াসিসের চিকিৎসা ওই একইভাবেই করা যাবে। এটার জন্য খুব ব্যয়বহুল না। আমরা ধরেন অনেক সময় ময়শ্চারাইজার ইউজ করি, তো ময়শ্চারাইজার বললে আমরা ফার্মেসিতে গেলে আমাদের একটা বিদেশি ময়শ্চারাইজার দিয়ে দিল 3,000-4,000 টাকা। সেটা না করেও যদি আমরা নারকেল তেল দেই বা অলিভ অয়েল দেই বা সাধারণ প্যারাফিন দেই বা যে সমস্ত স্বল্প মূল্যে ময়শ্চারাইজার আছে সেটাও ইউজ করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার কাছ থেকে তো শুনলাম ডাক্তার তৌহিদুর, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট করে দর্শকদের জন্য সোরিয়াসিস বা এই যে শীতে ত্বকের যত্ন নিয়ে সচেতনতামূলক যদি কিছু বলেন। শীতের সময় আবহাওয়ার আর্দ্রতা অনেক কমে যায়, তো অনেক বেশি স্কিন ড্রাই হয়ে যায়। তো যেটা আমরা বলছি যে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার বলতে পেট্রোলিয়াম বা প্যারাফিন, আমাদের দেশি এখন লিকুইড প্যারাফিন বা হোয়াইট প্যারাফিন অনেকগুলোই পাওয়া যায়। তো হলে বাড়ির ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সাধারণত আমরা বলি সকালে উঠে একবার লাগাবে, গোসলের পর শরীরটা ভেজা থাকা অবস্থায় ময়শ্চারাইজারটা ইউজ করবে, তাহলে দেখা যায় যে চামড়ার আর্দ্রতা অনেকটা ধরে থাকে। আবার সন্ধ্যার সময়, আবার রাতে ঘুমানোর আগে, বিশেষ করে বাচ্চাদের যাদের স্কিন বেশি ড্রাই হয়ে যায়, আমরা বলি হালকা ভেজা একটা কাপড় দিয়ে গা মুছে সাথে সাথে ময়শ্চারাইজার ইউজ করবে। আরেকটা জিনিস যে অনেক সময় অনেকে হলো চুলকানি কমার জন্য অতিরিক্ত গরম পানি ঢালে বা ইউজ করে শরীরে, এটা করা যাবে না। হ্যাঁ, এটা হয়তো সাময়িক আরাম দিবে যে হ্যাঁ গরম পানি দেওয়ার কারণে এখানকার নার্ভগুলো একটু ইরিটেশন হয়, চুলকানিটা কমে, কিন্তু সে আলটিমেটলি তার চামড়ার ক্ষতি করছে। চামড়াটা কালো হয়ে যাবে, চামড়াটা আরও শুষ্ক হয়ে যাবে, পরবর্তীতে আরও বেশি চুলকানি হবে। তো এটা করা যাবে না। স্বাভাবিক তাপমাত্রার পানিটাই সে ব্যবহার করবে এবং ময়শ্চারাইজার ইউজ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং আমার শেষ করতে হচ্ছে, আমাদের সময় একেবারেই শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ত সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই। দর্শক, আমরা কথা বলছিলাম শীতকালে ত্বকের যত্ন এবং সোরিয়াসিসের সচেতনতা এবং বিভিন্ন ভ্রান্ত ধারণা নিয়ে। আজ আমরা অনেক কিছু জানলাম এবং নিশ্চয়ই আমাদের সাথে আপনারাও ছিলেন, এ কারণে আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।